সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর, পটুয়াখালীতে ত্রাণ বিতরণ। হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ, 14 জন দোষী সাব্যস্ত। টানা 4 জয়ে বঙ্গবন্ধু কাবাডির সেমিফাইনালে বাংলাদেশ, ৭৯-২৮ পয়েন্টে হারল পোল্যান্ড। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকা এবং সব ধরনের সহায়তার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এই অঙ্গীকার করেন। প্রধানমন্ত্রী জানান, দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়াতে পারছে সরকার। ত্রাণ বিতরণের আগে হেলিকপ্টারে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে পিরোজপুরের মঠবাড়িয়া এবং পরে বরগুনার পাথরঘাটার বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন তিনি। পরে পটুয়াখালীর কলাপাড়ায় যান প্রধানমন্ত্রী। মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজ মাঠে পৌঁছালে উচ্ছ্বাসে মেতে ওঠে ঝড়ে মানসিক জোর হারানো মানুষ। শুরুতেই অসহায়দের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। এ সময় ঘূর্ণিঝড়ে মানুষের পাশে দাঁড়ানো সকলের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। এবারের জলোচ্ছ্বাস খুবই অস্বাভাবিক জলোচ্ছ্বাস হয়েছে। আমি ধন্যবাদ জানাই যে আমরা সাইক্লোন শেল্টার করেছি, সেখানে মানুষ নিরাপদ আশ্রয় পেয়েছে। দুর্যোগ সহনীয় ঘর, ভূমিহীন কৃষক যারা গৃহহীন তাদের মধ্যে বিতরণ করেছি, যে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে। পশু পাখি আশ্রয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি। যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। আজকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষ আশ্রয় নিতে পারে এবং এই বিভিন্ন জায়গায় আমরা যে উন্নয়নটা করছি সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের আলাদাভাবে ঘর বাড়ি আমরা তৈরি করে দিচ্ছি। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আশ্রয় প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় 2 কাঠা জমি আর ঘর তৈরি করে দিচ্ছি। আর সেই ঘরগুলি এই উপকূলীয় অঞ্চলে যাতে দুর্যোগ সহনীয় হয় সেই ঘরই আমরা করে দিয়েছি। দিনাজপুরে গতরাতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আঞ্চলিক আবহাওয়া অফিস জানায়, গতরাত 1:45-র দিকে শুরু হওয়া 5 মিনিট স্থায়ী কালবৈশাখী ঝড়ের গতি ছিল ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। বিভিন্ন এলাকায় সড়কে গাছ ভেঙে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভোর থেকে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট সড়ক থেকে গাছ অপসারণের কাজ শুরু করে। ঝড়ে কিছু টিনের ঘরবাড়ির ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে ঝড়ে বিদ্যুতের খুঁটি পড়েও তার ছিঁড়ে পড়ায় দিনাজপুরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঈদে সড়ক দুর্ঘটনা রোধে তদারকি বাড়ানোর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় তিনি এই নির্দেশনা দেন। ওবায়দুল কাদের জানান, ঈদুল আজহায় সড়কে পশুবাহী গাড়ির চাপ থাকে, তাই পশুবাহী গাড়ি ও পশুর হাট নিয়ে বাড়তি মনোযোগ দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। বলেন, সড়কে নামা গাড়ির ফিটনেস থাকতে হবে। ওবায়দুল কাদের আরও বলেন, বৃষ্টির সময় খোঁড়াখুঁড়িতে শহরে যানজট সৃষ্টি হয়। নির্মীয়মান রাস্তার কাজ অন্তত 7 দিন বন্ধ রাখতে হবে। সিএনজি স্টেশন ঈদের আগে 7 দিন এবং পরে 5 দিন সার্বক্ষণিক খোলা রাখতে হবে বলেও জানান তিনি। দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করা আমাদের দায়িত্ব। ঈদের পরে মনিটরিংটা কেন দুর্বল হয়ে যায়, এটা একটা প্রশ্ন চিহ্ন ঝুলেই আছে। হেল্পার ড্রাইভার হলে তো অ্যাক্সিডেন্ট হবেই, হেল্পার যেন ড্রাইভার না, বিশেষ করে লং ডিস্টেন্স, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সারা দেশ এখন দুর্বৃত্ত আর লুটপাটকারীদের দখলে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জোর করে ক্ষমতা দখল করে একদলীয় শাসন কায়েম করেছে সরকার। অভিযোগ করেন, বাংলাদেশকে পরনির্ভরশীল করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় এই সরকার। মির্জা ফখরুল আরও বলেন, দেশের গণতন্ত্র নির্বাসিত করে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে।
বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। আগামী 1 জুন ভিটামিন A+ ক্যাম্পেইন উপলক্ষে সারা দেশে বিভিন্ন জায়গায় চলছে ওরিয়েন্টেশন সভা। অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধে প্রতি বছর ভিটামিন A+ ক্যাম্পেইন চালায় সরকার। 6 থেকে 11 মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এবার বান্দরবানে ৭৬,০০০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন A+ ক্যাপসুল। বাংলাদেশে কর্মরত চীনা কর্মকর্তাদের জন্য বাংলা ভাষা শিক্ষা কোর্স চালু করা হয়েছে। স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং বাংলাদেশের উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে এমন উদ্যোগ গ্রহণ করেছে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপ। বুধবার ঢাকার কেরানীগঞ্জে চায়না রেলওয়ের সম্মেলন কক্ষে বাংলা ভাষা শিক্ষা কোর্স উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ইয়াং হুই। এ সময় চায়না মিডিয়া গ্রুপ ও চায়না রেলওয়ের বাংলাদেশে চলমান কার্যক্রমের ভিডিও চিত্র প্রচার করা হয়। এছাড়াও চীনে আসন্ন ড্রাগন বোট উৎসব সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের পরিচালক আফজাল হোসেন ও সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বাংলাদেশের গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অ্যান্টি রেডিয়েশন সুপারসনিক মিসাইল রুদ্রম 2 এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার ভারতের প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO এই সুপারসনিক মিসাইলের পরীক্ষা চালায়। সুখোই 30 MKI যুদ্ধ বিমান থেকে মিসাইলটি নিক্ষেপ করা হয়। ভারতের মাটিতে তৈরি প্রথম অ্যান্টি রেডিয়েশন মিসাইল রুদ্রম 2 নিজের সমস্ত লক্ষ্যভেদের মানদণ্ড পূরণ করেছে বলে জানানো হয়েছে। প্রতিবেদন মতে নজরদারিমূলক শত্রুর রাডারকে গুড়িয়ে দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। এছাড়া প্রতিপক্ষের সংযোগকারী বিভিন্ন স্টেশনেও আছড়ে পড়ার ক্ষমতা রাখে এই ক্ষেপণাস্ত্র। 2020 সালের অক্টোবরে রুদ্রম 1 এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল। হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনের অধীনে আনা বিদ্রোহের ষড়যন্ত্রের অভিযোগে গণতন্ত্রপন্থী 14 আন্দোলনকারীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বৃহস্পতিবার হংকং হাইকোর্টের দেওয়া রায়ে 2 আন্দোলনকারী খালাস পেয়েছেন। অভিযুক্তরা যাবজ্জীবন কারাদণ্ড পেতে পারেন। বছরের শেষ নাগাদ এই মামলার রায় কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। সহিংস গণতন্ত্রপন্থী প্রতিবাদে অচল অবস্থা সৃষ্টি হওয়ার পর 2020 সালে চীন হংকংয়ের ওপর জাতীয় নিরাপত্তা আইন আরোপ করে। এরপর কর্তৃপক্ষ নাশকতা ও বিদ্রোহের দায়ে 47 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এতে বলা হয় এরা সরকারের পতনের জন্য তৎপরতা চালিয়েছে। ফিলাডেলফি করিডোর নামে পরিচিত গাজা ও মিশরের অভিন্ন সীমান্তের একটি কৌশলগত অঞ্চল দখলে নিয়েছে ইসরায়েলের সেনারা। এদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 37 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 36,171। গাজার রাফাতে সর্বশেষ ইসরায়েলি হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এছাড়াও রাফা শহরে হামলায় হতাহতের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে দায়ী করেছেন তিনি। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের বিরোধিতায় ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ব্রাজিল। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পুলিশ ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন 40 জন। রক্ষণশীল দেশ সৌদি আরবে চালু হয়েছে নাইট ক্লাব। এই নাইট ক্লাবে প্রবেশ করতে পারবেন নারীরাও। রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে সম্প্রতি চালু হয়েছে নাইট ক্লাব। বিস্ট হাউস নামে পরিচিত সৌদির এই নাইট ক্লাবে কি আছে তাই নিয়ে আগ্রহের শেষ নেই মানুষের। সৌদি আরবের মতো দেশে কিভাবে নাইট ক্লাব পরিচালনা করা হবে, সেখানে কি কি থাকছে তা নিয়ে কম বেশি সবারই কৌতূহল রয়েছে। রাজধানী রিয়াদে জাকসে এলাকায় সম্প্রতি উদ্বোধন করা হয় বিস্ট হাউস। মূলত ধনী নাগরিকদের নৈশ জীবন উদযাপনের জন্য এমন উদ্যোগ সৌদি সরকারের। তবে সবচেয়ে যে বিষয়টি নজর কেড়েছে তা হলো এই নাইট ক্লাবে প্রবেশ করতে পারবেন নারীরাও।
ক্লাবটিতে আছে মিউজিক ভেন্যু, একাধিক স্টুডিও, ডাইনিং এরিয়া, এমনকি জমজমাট ডিজে পার্টির ব্যবস্থাও। তবে মদ নিষিদ্ধ করে সৌদি আরবে যে আইন আছে তা এখনো বলবৎ থাকায় গেস্ট হাউসে মাদক নিষিদ্ধ থাকবে। এখানকার অতিথিরা কেবল অ্যালকোহল মুক্ত পানীয় মকটেল পান করতে পারবেন। নাইট ক্লাবে প্রবেশে থাকতে হবে স্থায়ী সদস্যপদ। গেস্ট হাউসের সদস্য হতে হলে প্রতি বছর দিতে হবে অন্তত ১,৯০০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ২,৪২,০০০ টাকার বেশি। ব্যাপক রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে একসময় নারীরা প্রায় পুরোপুরি অন্তঃপুরবাসী ছিলেন। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর এই চিত্র বদলাতে শুরু করে। নারীদের জন্য কর্মক্ষেত্রে প্রবেশ থেকে শুরু করে নানা সামাজিক বিধিনিষেধ কেটে যেতে শুরু করে। এবার যোগ হলো নাইট ক্লাবে প্রবেশ। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। খেলার খবর। পোল্যান্ডকে হারিয়ে টানা ৪ জয়ে বঙ্গবন্ধু কাপ কাবাডির সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। সকালে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখায় স্বাগতিকরা। প্রথমার্ধ শেষ করে তারা ৩৮-১৫ পয়েন্টে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে পুলিশদের কোণঠাসা করে ৭৯-২৮ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। অধিনায়ক আরদুজ্জামান মুন্সি হয়েছেন ম্যাচ সেরা। শুক্রবার নেপালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে জিতে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য গত ৩ আসরের চ্যাম্পিয়নদের। আমার ধারণা যে কেনিয়া এবং থাইল্যান্ড সেমিফাইনাল ফাইনাল এদের সাথে হয়তো সম্ভাবনা আছে, আমাদের এদের সাথেই হতে পারে। নেপাল যথেষ্ট শক্তিশালী, আমাদের গ্রুপ থেকে নেপালে আসবে। দেখেন আমরা যে স্কোর করেছি, তারা প্রত্যেকটা ম্যাচে আমাদের চেয়ে বিগ স্কোর করার চেষ্টা করেছে, ইভেন করেছেও। তো আমার বিশ্বাস নেপাল আমাদের সঙ্গে পারবে না, আমরা এই গ্রুপ চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নিউ ইয়র্কে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী শনিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। এর আগে ডালাসের বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত বাংলাদেশ যুক্তরাষ্ট্র প্রস্তুতি ম্যাচ। এর আগে ডালাসের নেটে অনুশীলন করে টিম টাইগার্স। বল হাতে অনুশীলনে ফিরেছেন তাসকিন আহমেদ। সহ অধিনায়কের ফিট হওয়া নিঃসন্দেহে লাল সবুজ বাহিনীকে দেবে বাড়তি আত্মবিশ্বাস। তিন বছরের চুক্তিতে বেলজিয়ামের সাবেক ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানিকে কোচ নিয়োগ করেছে বায়ার্ন মিউনিখ। খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে কোম্পানি কিংবদন্তিদের একজন। ম্যানচেস্টার সিটির হয়ে ১১ মৌসুমে ৪টি লিগ শিরোপা ছাড়াও 2টি FA কাপ, 4টি লিগ কাপ ও 2টি কমিউনিটি শিল্ড জেতেন তিনি। 2019 সালে ইংলিশ ফুটবলে পথ চলার ইতি টেনে ফিরে যান নিজ দেশ বেলজিয়ামে। সেখানে আন্ডারলেক্টে 1 বছর খেলে পরে দায়িত্ব নেন কোচের। সেখান থেকে 2022 সালের জুনে বার্নলির দায়িত্ব নেন ভিনসেন্ট কোম্পানি। দায়িত্বের প্রথম মৌসুমেই দলকে তোলেন প্রিমিয়ার লিগে। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর। পটুয়াখালীতে ত্রাণ বিতরণ। হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ, 14 জন দোষী সাব্যস্ত। টানা 4 জয়ে বঙ্গবন্ধু কাবাডির সেমিফাইনালে বাংলাদেশ, ৭৯-২৮ পয়েন্টে হারল পোল্যান্ড। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।